কল্পনা করুন এমন একটি জায়গা যাকে পাকিস্তান নিজেই ডাকে আজাদ কাশ্মীর, মানে স্বাধীন কাশ্মীর। কিন্তু 2026 সালের জুলাই মাসে সেই তথাকথিত স্বাধীন ভূখণ্ডের রাস্তায় রাস্তায় যখন গুলি চলছে, তখন প্রশ্নটা এড়িয়ে যাওয়ার উপায় নেই। এই আজাদি বা স্বাধীনতা আসলে কার জন্য? একজন পিএইচডি করা ছাত্র নিজের বাড়ির সামনে থেকে বাজার করে ফেরার পথে স্নাইপারের গুলিতে লুটিয়ে পড়েন। আর একজন সাধারণ মুদির দোকানদার, যিনি মিছিলেও ছিলেন না, নিজের দোকান থেকে জিনিসপত্র নিয়ে বাড়ি ফেরার পথে প্রাণ হারান। আর দেশের প্রতিরক্ষামন্ত্রী নিজেই ক্যামেরার সামনে এসে বলেন, নিজের দেশের এই বিক্ষোভকারীদের তিনি ভারতের মতোই শত্রু মনে করেন। এই এক বাক্যেই বোঝা যায় পাকিস্তান অধিকৃত কাশ্মীরে যা ঘটছে তা নিছক আইন শৃঙ্খলার সমস্যা নয়, এটা একটা গোটা জনগোষ্ঠীর সঙ্গে রাষ্ট্রের সম্পর্কের এক গভীর ভাঙনের গল্প। আজকের এই আলোচনায় আমরা বুঝব কেন এই আগুন জ্বলে উঠল, কারা এর পিছনে, আর এর পরিণতি কোথায় গিয়ে ঠেকতে পারে। কিন্তু চ্যানেলে যারা প্রথমবার আসছেন, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আগে বুঝে নেওয়া যাক জায়গাটা ঠিক কোথায়। 1947 সালে ভারত ভাগ হওয়ার পর কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বাধে। যুদ্ধ থামার পর কাশ্মীরের একটা অংশ থেকে যায় ভারতের নিয়ন্ত্রণে, আর বাকি অংশ চলে যায় পাকিস্তানের নিয়ন্ত্রণে। পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকা এই অংশটাকেই পাকিস্তান সরকারি নথিতে বলে আজাদ জম্মু ও কাশ্মীর, আর আন্তর্জাতিক গণমাধ্যম ও ভারত একে বলে পাকিস্তান অধিকৃত কাশ্মীর বা সংক্ষেপে পিওকে বা পক। এই দুই অংশকে আলাদা করেছে যে সীমারেখা, তাকে বলা হয় নিয়ন্ত্রণ রেখা বা এলওসি। কোনো আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্ত কিন্তু এটি নয়, বরং যুদ্ধবিরতির সময় টানা একটি অস্থায়ী রেখা, যা আজও দুই দেশের সেনাবাহিনীর মধ্যে উত্তেজনার কেন্দ্রবিন্দু। 2026 সালের জুন মাস থেকে এই অঞ্চলে যে বিক্ষোভ শুরু হয়েছে তা জুলাইয়ের শেষে এসে ভয়াবহ রূপ নেয়। রাওয়ালকোট আর মুজাফফরাবাদের মতো শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নামেন। তার নেতৃত্ব দেয় জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি বা সংক্ষেপে JKJAC বা জাক। এটা কোনো একক রাজনৈতিক দল নয়, বরং ব্যবসায়ী, আইনজীবী, শিক্ষক আর সাধারণ নাগরিকদের নিয়ে গড়ে ওঠা একটা যৌথ মঞ্চ, যা 2023 সাল থেকে সক্রিয়। মজার বিষয় হলো এই সংগঠনের নেতৃত্ব কোনো একজন ব্যক্তির হাতে নেই। শওকত, নওয়াজ মীর, উমর নাজির, কাশ্মীরের মতো একাধিক মুখপাত্র মিলে এটি পরিচালনা করেন, যাতে সরকার একজনকে গ্রেপ্তার করে পুরো আন্দোলন থামিয়ে দিতে না পারে। এই সংঘাতে প্রাণহানির সংখ্যা বিভিন্ন সূত্রে ভিন্ন ভিন্ন। জাক নিজে দাবি করছে জুলাইয়ের শেষ নাগাদ 86 জনের মৃত্যুর কথা, আবার স্বতন্ত্র সংবাদ মাধ্যম ও স্থানীয় প্রশাসনের হিসাবে সংখ্যাটা কোথাও 11 থেকে 15, কোথাও 30-এরও বেশি বলা হয়েছে। এই বিশাল ফারাকের একটা বড় কারণ হলো সরকার পুরো অঞ্চলে ইন্টারনেট ও মোবাইল যোগাযোগ বন্ধ করে রেখেছে, ফলে স্বাধীনভাবে তথ্য যাচাই করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তবে একটা বিষয়ে সব পক্ষই একমত, গত এক দশকে পকের রাজপথ এতটা রক্তাক্ত হয়নি। এখন প্রশ্ন হলো, হঠাৎ করে এই আগুন জ্বলে উঠল কেন? আসলে না, হঠাৎ করে এই আগুন জ্বলে ওঠেনি। এই আন্দোলনের বীজ বোনা হয়েছিল আরও অনেক আগে। গল্পটা শুরু হয় 2023 সালে। কোভিড মহামারীর ধাক্কা কাটিয়ে ওঠার পরপরই বিদ্যুতের বিল আকাশ ছোঁয়া হয়ে যায়। ভর্তুকির গমের সরবরাহ নিয়ে অভিযোগ ওঠে। মানুষ রাস্তায় নামে শুধু জীবনযাত্রার খরচ কমানোর দাবিতে। 2024 সালের আন্দোলন আরও জোরালো হয়, আর পাকিস্তান সরকার তখন কিছু দাবি মেনেও নেয়। বিদ্যুতে ভর্তুকি, গমের দাম কমানো, উচ্চপদস্থ কর্মকর্তাদের বাড়তি সুযোগ সুবিধা পর্যালোচনার প্রতিশ্রুতি দেয়। 2025 সালে ফের ধর্মঘট হয়, ফের কিছু প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু প্রতিবারই মূল দাবিগুলো বাস্তবায়িত হয়নি, বরং সাময়িকভাবে আন্দোলন থামানোর একটা কৌশল হিসাবেই ব্যবহৃত হয়েছে। আর এবার 2026 সালে আন্দোলনের কেন্দ্রে চলে আসে একটা রাজনৈতিক প্রশ্ন: প্রাদেশিক পরিষদের গঠন কাঠামো। পকের আইনসভায় মোট 53টি আসন থাকে, যার মধ্যে 45টি সরকারিভাবে নির্বাচিত, বাকি 8টি মনোনীত। কিন্তু এই 45টির মধ্যে 12টি আসন সংরক্ষিত রাখা রয়েছে, যারা 1947 সালে ভারত থেকে পাকিস্তানের অন্যান্য প্রদেশে চলে যাওয়া শরণার্থী পরিবার তাদের জন্য। ভোট দেন কারা? পকের বসবাসকারীরা সাধারণ মানুষ নন, বরং পাকিস্তানের অন্য প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই শরণার্থী গোষ্ঠী। জাকের অভিযোগ, ইসলামাবাদ এই ব্যবস্থাকে কাজে লাগায় বহিরাগত ভোটারদের দিয়ে পকের সরকার গঠনের সিদ্ধান্ত নেয়, যাতে সেখানকার স্থানীয় মানুষের প্রকৃত মতামত কখনোই সরকার গঠনে নির্ণায়ক হতে না পারে। মানে ব্যাপারটা এরকম, যেমন ধরুন আপনার এলাকায় কোনো একটি বিশেষ সম্প্রদায়ের মানুষকে দাঁড় করানো হলো এবং বলা হলো আপনারা ভোট দিতে পারবেন না, আপনার দেশের বিভিন্ন জায়গায় সেই সম্প্রদায়ের যে মানুষরা আছে তারা ভোট দেবে। এক আশ্চর্য নিয়ম, যেটা পাকিস্তানে এখনও চলছে। এই 12টি আসনের সিদ্ধান্ত কিন্তু এইভাবে পাকিস্তান করে আসছে, আর এতে বিভিন্ন রকম কারাপশন, জালিয়াতি অভিযোগ উঠতেই থাকে। পাকিস্তান তো এমনটাও করতে পারে যে বহিরাগত বিভিন্ন ভোটার যারা শরণার্থী নয় তাদের দিয়েও ভোট দিয়ে
এই জায়গাগুলোকে তারা জিতে নিতে পারে। ফলে সরকার গঠনে পাকিস্তান সরকারের সুবিধা হয়। ফলে পিওকের মানুষের যে অসুবিধাগুলো সেগুলো কখনোই সরকারের কাছে গিয়ে আর পৌঁছায় না। এটাই হলো মেন সমস্যা। 2026 সালের 7ই জুন আজাদ কাশ্মীরের সুপ্রিম কোর্ট রায় দেয় যে এই 12টি সংরক্ষিত আসন সাংবিধানিকভাবে সুরক্ষিত, আর সংবিধান সংশোধন ছাড়া তা বাতিল করা যাবে না। এই রায় আন্দোলনকারীদের ক্ষুব্ধ করে তোলে, কারণ তারা মনে করছিল এবার বোধহয় বহু বছরের দাবি পূরণ হবে। ঠিক সেই সময় ঘোষণা হয় 3 দফায় স্থানীয় নির্বাচনের সূচি 27 জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত। যাক এই নির্বাচন বর্জনের ডাক দেয় এবং 27 জুলাই শুরু করে ঐতিহাসিক আওয়ামী হুকুম লং মার্চ রাওয়ালকোট থেকে মুজাফফরাবাদ পর্যন্ত। এই মিছিলেই ঘটে সবচেয়ে ভয়াবহ ঘটনা। রাওয়ালকোটে নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারান কায়েদ-ই আজম বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের পিএইচডি গবেষক ওসামা জামিল। স্থানীয় সূত্রে নামটি ওসামা জলিল নামে উল্লেখ করা হয়েছে। তিনি ছিলেন জম্মু কাশ্মীরের ন্যাশনাল স্টুডেন্ট ফেডারেশনের সঙ্গে যুক্ত প্রায় 1 দশক ধরে জাকের পাশে থাকা একটা ছাত্র সংগঠন। তার মৃত্যুর খবর মুহূর্তে ছড়িয়ে পড়ে, আর তা আন্দোলনকে নতুন করে গতি দেয়। একই সময় স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে আরও কিছু মৃত্যুর খবর, যেমন এক মুদি দোকানদার যিনি মিছিলে অংশ নেননি, নিজের দোকান থেকে বাজার নিয়ে বাড়ি ফেরার পথে ছাদের ওপর থেকে ছোড়া গুলিতে নিহত হন। এমনই অভিযোগ। এই ধরনের ঘটনাগুলি আন্দোলনকে শুধু রাজনৈতিক দাবি থেকে একটা আবেগঘন ব্যক্তিগত ক্ষতির লড়াইয়ে পরিণত করে। এখন প্রশ্ন হলো, পাকিস্তান কেন এত কঠোরভাবে এই আন্দোলন দমন করতে চাইছে? এর পিছনে আছে ইসলামাবাদ আর পিওকের মধ্যে দীর্ঘদিনের একটা অসম সম্পর্ক। পাকিস্তান পিপলস পার্টি হোক বা পাকিস্তান মুসলিম লীগ, কেন্দ্রে যে দলই ক্ষমতায় আসে, পিওকের অর্থনৈতিক উন্নতি বা পরিকাঠামো নির্মাণে তারা কখনোই যথেষ্ট মনোযোগ দেয়নি। বিশ্লেষকদের মতে এই অঞ্চলকে মূলত ব্যবহার করা হয়েছে ভূরাজনৈতিক তাসের গুটি হিসাবে, কাশ্মীরের প্রশ্নে ভারতের বিরুদ্ধে নৈতিক অবস্থান জাহির করার একটা প্রতীক হিসাবে। কিন্তু সেখানকার সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা নিয়ে প্রকৃত কোনো পরিকল্পনা করা হয়নি। এই বঞ্চনার অনুভূতি অনেকটাই মিলে যায় পাকিস্তানের অন্য 2 প্রান্তিক অঞ্চলে, খাইবার পাখতুনখোয়া আর বেলুচিস্তানের মানুষের অভিজ্ঞতার সঙ্গে। সেখানেও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ বহু বছর ধরে চলে আসছে। এই সম্পর্কে সবচেয়ে বড় ধাক্কা দেয় পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফের একটা মন্তব্য। জুলাইয়ের শেষ দিকে একটি সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে বলেন তিনি পিওকের বিক্ষোভকারীদের ভারতের সঙ্গে একই কাতারে ফেলেন আর তাদের পাকিস্তানের শত্রু বলেই গণ্য করেন। তিনি এটাও জানিয়ে দেন যে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনার কোনো সম্ভাবনাই নেই। একটা রাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী যখন নিজের দেশের নাগরিকদের প্রকাশ্যে শত্রু বলে আখ্যা দেন, তখন সেটা নিছক একটা মন্তব্য থাকে না, এটা বার্তা দেয় যে সরকার এই আন্দোলনকে রাজনৈতিক সমস্যা হিসাবে দেখে না, নিরাপত্তাজনিত হুমকি হিসাবেই দেখছে। আর ঠিক এই কারণেই সমাধানের পথ আলোচনার বদলে বল প্রয়োগের দিকে চলে যাচ্ছে। এই কঠোরতার পিছনে আরেকটা বড় কারণ হলো এই অঞ্চলের কৌশলগত অবস্থান। রাওয়ালকোট, মুজাফফরাবাদ আর কোতলি এই শহরগুলো ভারতের নিয়ন্ত্রণ রেখার একেবারেই কাছে অবস্থিত। 2025 সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে যে সামরিক উত্তেজনার সময় ভারত অপারেশন সিন্দুর করেছিল, তার লক্ষ্যবস্তু ছিল পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বিভিন্ন স্থানে অবস্থিত ভারতের দাবি করা কিছু জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র। কাকতালীয়ভাবে আজকের এই গণবিক্ষোভ ঠিক সেই জায়গাগুলিতেই ঘটছে যেই জায়গাগুলিতে ভারত দাবি করে এসছে এখানে জঙ্গি ঘাঁটি রয়েছে। ফলে ইসলামাবাদের কাছে এই সীমান্তবর্তী এলাকায় দীর্ঘস্থায়ী অস্থিরতা শুধু আইন শৃঙ্খলার প্রশ্ন নয়, বরং জাতীয় নিরাপত্তার প্রশ্নও বটে। এলওসির এত কাছে কোনো অস্থির জনগোষ্ঠী থাকলে তা প্রতিরক্ষা পরিকল্পনার জন্য একটা বাড়তি ঝুঁকি হতেই পারে। এখানে একটা বিষয় স্পষ্ট করে বলা দরকার, এই ঘটনায় আন্তর্জাতিক প্রতিক্রিয়ার দিক থেকে একাধিক স্বর শোনা যাচ্ছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একাধিক বিবৃতিতে এই দমনপীড়নের কড়া নিন্দা জানিয়েছেন এবং বলেছেন যে এই অস্থিরতা পাকিস্তানের অর্থনৈতিক শোষণ ও রাজনৈতিক অধিকার হরণেরই ফল। অন্যদিকে জাক নিজে কিন্তু ভারত বা পাকিস্তান কোনো পক্ষের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার অংশ হতে রাজি নয়। তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে এই আন্দোলন কোনো প্রক্সি যুদ্ধ নয়, বরং একটি নাগরিক অধিকারের আন্দোলন, আর ভারত যেন নিজের ভূ রাজনৈতিক স্বার্থে এই আন্দোলনকে ব্যবহার না করে। এই অবস্থানটা গুরুত্বপূর্ণ, কারণ এটা দেখিয়ে দেয় যে পোকের মানুষ নিজেদের লড়াইকে ভারত পাকিস্তান দ্বন্দ্বের বাইরে একেবারে নিজেদের অধিকারের প্রশ্ন হিসেবেই দেখতে চান। এখন প্রশ্ন আসে, এর ভবিষ্যৎ কী? এই ঘটনা, এই অবস্থার ভবিষ্যৎ কী? এই মুহূর্তে 3 দফার নির্বাচন প্রক্রিয়া এখনও শেষ হয়নি। তৃতীয় ও শেষ দফার ভোট নির্ধারিত হচ্ছে 11 আগস্ট। এই সময়ের মধ্যে কয়েকটা সম্ভাব্য বিষয় ঘটতে পারে। প্রথম সম্ভাবনা হলো সরকার শক্তি প্রয়োগ চালিয়ে গিয়ে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করবে।
যদিও তা ব্যাপক বর্জন আর অনিয়মের অভিযোগের মধ্যে দিয়ে যাবে। এতে স্বল্পমেয়াদে হয়তো প্রশাসনিক নিয়ন্ত্রণ বজায় থাকবে, কিন্তু দীর্ঘমেয়াদে ক্ষোভ আরও গভীর হবে, কারণ মূল দাবি সংরক্ষিত আসন বাতিল অপূর্ণই থেকে যাবে। দ্বিতীয়ত সম্ভাবনা হলো আন্তর্জাতিক চাপ আর আভ্যন্তরীণ রাজনৈতিক ক্ষতির আশঙ্কায় ইসলামাবাদ আলোচনার টেবিলে ফিরতে বাধ্য হবে, যেমনটা 2024 আর 25 সালে হয়েছিল। আন্দোলনের পর আংশিকভাবে তারা কিছু দাবি মেনেছিল, তবে অতীত অভিজ্ঞতা বলছে যে এই ধরনের সমঝোতা প্রায় আংশিক আর সাময়িক হয়, মূল কাঠামোগত সমস্যার সমাধান হয় না। তৃতীয়ত এবং সবচেয়ে উদ্বেগজনক সম্ভাবনা হলো এই অস্থিরতা যদি আরও দীর্ঘায়িত হয় আর এলওসি এলাকায় সামরিক সতর্কতা বাড়ে, তাহলে এটা শুধু পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় না থেকে ভারত পাকিস্তান উত্তেজনার একটা নতুন মাত্রা যোগ করতে পারে, বিশেষত যেহেতু দুই দেশের মধ্যে সম্পর্ক এমনিতেই উত্তপ্ত। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের এই সংকট আমাদের একটা কঠিন সত্যের মুখোমুখি দাঁড় করায়। কোনো অঞ্চলের নাম আজাদ বা স্বাধীন রাখলেই সেখানকার মানুষ প্রকৃত রাজনৈতিক কণ্ঠস্বর পেয়ে যায় না। প্রতীকী স্বাধীনতা আর বাস্তব প্রতিনিধিত্বের মধ্যে যে ফারাক, সেটাই আজ রাওয়ালকোট আর মুজাফফরাবাদের রাজপথের রক্তে লেখা হচ্ছে। এই আন্দোলনের ভবিষ্যৎ যেদিকেই যাক না কেন, একটা বিষয় স্পষ্ট: যতদিন না কাঠামোগত প্রশ্নগুলোর প্রকৃত সমাধান হচ্ছে, ততদিন এই ধরনের বিস্ফোরণ বারবার ফিরে আসবে, শুধু ভিন্ন ভিন্ন বছরে ভিন্ন ভিন্ন নাম। প্রশ্নটা তাই থেকেই যায়, একটা রাষ্ট্র যখন নিজের নাগরিকদের কণ্ঠস্বরকে শত্রুর ভাষায় অনুবাদ করে, তখন সে আসলে কার নিরাপত্তা রক্ষা করছে? ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।